সাংবাদিক হিসাবে আমি জানতে চাই, আপনারা সাংবাদিকতা করেন দীর্ঘদিন, শেখ হাসিনা পদত্যাগ পত্র লিখেছেন কি লিখেননি, নিয়েছেন কি নিয়েননি, এটা তো শেখ হাসিনা এখনো কাউকে বলেনি। তাহলে আমাদের মতি সাহেব কিভাবে জানলেন? আপনার ইয়েটা কি? না, প্রথম কথা বলি, উনি একজন শীর্ষস্থানীয় সাংবাদিক শুধু না, সম্পাদকও বটে। ফলে তার যে সূত্র, তিনি তো খুব একটা আওয়ামী লীগের কারো খুব ঘনিষ্ঠ বলে আমার জানা নেই। তো তিনি হয়তো সরকারি সূত্রে কোনোভাবে কিছু জানতে পেরেছেন, মানে হতে পারে। কিন্তু আমি বলছি যে আমি যতটুকু তথ্য জানি, এই তথ্যটা অর্ধসত্য। অর্ধসত্য বলছি এই কারণে যে আপনাদের এই একটি কাগজ কালের কণ্ঠ রাষ্ট্রপতি সাক্ষাৎকার নিয়েছে 2 পর্যায়ে। তাতে রাষ্ট্রপতি বলেছিলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের জন্য আমি অপেক্ষা করছি, ফলে তিনি আসেননি শেষ পর্যন্ত। তা আমি রাষ্ট্রপতিকে মনে করি দেশের 1 নম্বর নাগরিক, সম্মানিত নাগরিক, তার কথাটাকেই গুরুত্ব দিচ্ছি। যে শেখ হাসিনা পদত্যাগ করলে তো ইউনূসের কাছে দেবেন না, সেনাপ্রধানের কাছে দেবেন না, দিতে হলে রাষ্ট্রপতির কাছে দিতে হবে। এই পত্রটা দেননি, যে এটা রাষ্ট্রপতি নিজে স্বীকার করে। আচ্ছা, ব্যাগে করে নিয়ে এসছেন নাকি, তিনি এটা ঘটনা ওই ইন্টারভিউতেও আছে বা আরো অন্যত্র তিনি অনেকেই বলেছিল, লিখেছিল সেই সময় যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে চাইছিলেন পদত্যাগ করে। সেই ভাষণটাও তার অংশ বিশেষ উনি ভারতে চলে আসার পর সেগুলো কিছু কিছু জায়গায় প্রকাশিত হয়েছিল। উনি আমাদের প্রথম যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন তাতে কিন্তু উনি নিজে বলেছিলেন তিনি পদত্যাগ করেননি, কারণ করার তিনি সুযোগ পান। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, তাতে তাকে গণভবনে গিয়ে পদত্যাগ করার মতো পরিস্থিতির পরিবেশ ছিল না, এবং কোনো ক্রমে প্রায় তাকে চলে আসতে হয়েছে। এই দ্বিতীয়ত হচ্ছে যে উনি যেটা বলছেন যে হয়তো সেই চিঠিটা ব্যাগে থাকতে পারে এখনো, মেয়েদের ব্যাগের খবর কোনো পুরুষের রাখা উচিত নয়। ফলে আমি এই কথাটাই বলবো যে মেয়েদের ব্যাগ সাধারণত দেখা নিষিদ্ধ, মানে ওটা শিষ্টাচারের মধ্যে পড়ে। তিনি কোনোভাবে ব্যাগ দেখেছিলেন কি আমি বলতে পারবো না, এবং আমি জানি না। ফলে এটা আমার মনে হয় যে তিনি যদি ওই কথা বলে থাকেন যে ব্যাগে করে নিয়ে চলে গেছে, তাহলে সেই ব্যাগ কিভাবে স্ক্যান হয়েছিল, স্ক্যানের রিপোর্ট পেয়েছিলেন নাকি, ইত্যাদি বলতে পারবো না। ফলে আমি যেটা বলছি আপনাকে সেটা হচ্ছে যে এটা ঘটনা, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ করতে পারেন। এটাই মানে এক্সাক্ট অবস্থা আমরা যেটুকু জানি। আপনি যেভাবে বললেন যে ব্যাগ স্ক্যান করা যায় কিনা, তো আমি যতটুকু জানি যে শেখ হাসিনা যখন ভারত যায় স্ক্যান করার মতো উপায় নেই, কারণ ওনাকে সামরিক বিমানে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। আর যদি আপনি বলেন যে আপনার ব্যাগ স্ক্যান করে কেউ দেখেছে, সেটা হলো, আমি যেহেতু ইমিগ্রেশনে চাকরি করি, স্ক্যানের অভিজ্ঞতা আমার আছে। আমরা কেউ টাকা নিয়ে গেলে টাকার সাইজ বুঝি, যে এটা সাইজ, একটা ডিমার্কেশন আছে, ওটা তো আমরা বুঝি টাকা, কিন্তু এটা কি ডলার, ইউরো না ইন্ডিয়ান রুপি না বাংলাদেশি টাকা সেটা বোঝা যায় না। কোনো কাগজ থাকলে ব্লু কালার উঠে, এটা কাগজ আছে কিন্তু কাগজের লেখা পড়া যায় না, সুতরাং স্ক্যানে ধরা খাওয়ার জায়গা নেই। মতি সাহেব কিভাবে জানছেন, এটা তো মতি সাহেবই জবাব দিতে পারবেন। অবশ্যই অবশ্যই। দাদা, আমার দ্বিতীয় প্রশ্ন, যদিও হয়তো আপনার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে দাদা উত্তরটা দেওয়া, সেটা হচ্ছে দাদা, আমরা তো আপনাদের 26 লক্ষ নাগরিক বাংলাদেশে রেখে দিয়েছি, কারণ গরিব দেশের নাগরিক আপনারা আছেন, 26 লক্ষ আমরা রেখেছি, খাচ্ছেন দাচ্ছেন, কোনো সমস্যা নেই। আর আমাদের দেশের নাগরিক আপনারা হঠাৎ করে কোথায় পেলেন? এই যে বর্ডারে বিবিসি একটা নিউজ করেছে, যদি আমাদের দেশে কোনো পত্রিকা করেনি, বিবিসি একটা বিশাল নিউজ, শত শত পুরুষ মহিলা ওখানে জমায়েত, বলছে যে কেউ রাজশাহী, দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে। এই সব লোকগুলোকে আপনি আসলে ভারতের কোথায় পেলেন, নাকি আপনাদের নাগরিককেই পুশব্যাক করছেন আমাদের দিকে? আমাদের কাছে কিন্তু আপনাদের 26 লক্ষ। এটা একটা সঠিক প্রশ্ন, কঠিন কিছু নয়, এর স্বাভাবিক উত্তরও আছে। সেটা হচ্ছে প্রথম কথা, 26 লক্ষ ভারতীয়র কথা যিনি বলেছিলেন তিনি আর বলছেন কিনা আমি জানি না। সেরকম করার সংখ্যা তো বাংলাদেশের এতদিনে অনেকদিন হয়ে গেল, 2 বছর। ফলে এর মধ্যে 26 লক্ষ না হলেও 1 লক্ষ খুঁজে বের করা উচিত ছিল। আর সেটা তো জানি না। আমরা যেটা জানি যে বাংলাদেশের বহু পরিকাঠামো ক্ষেত্রে কাজ করতেন, অনেকে এখন শুরু করতে পারেননি। যারা ধরুন ভিসা সেন্টারে কাজ করে, যারা ধরুন এই রূপপুর পাওয়ার প্ল্যান্টে এক্সপার্ট ইঞ্জিনিয়ার হিসেবে, মেট্রো রেলের বহু কিছু কর্মী আছেন ভারতীয় যারা কাজ করেন, বিভিন্ন সেতু নির্মাণ হয়েছে সেটা সাহায্যের জন্য বহু ইঞ্জিনিয়ার, ট্রলের কর্মী এরকম ছিলেন।
তারা তো 5ই আগস্টের পর অনেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, যে কারণে এই সমস্ত কাজগুলো আটকে গিয়েছিল। আবার ধীরে ধীরে খুব ধীরে ধীরে শুরু হচ্ছে। সংখ্যাটা 26 লক্ষ এরকম বলা হয়, কিন্তু আমি জানি না সেটা সত্যতাটা কি। এটা বাংলাদেশ সরকার যদি ভারতকে জানায় যে 26 লক্ষ এরকম, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ইউনূস সরকারও নয় এবং বর্তমান তারেক রহমান সরকারও ভারত সরকারের এই বিষয়ে কিছু জানাননি। ফলে এই বিষয়ে তো আমি আর বেশি বলতে পারবো না। বাংলাদেশিদের যাদের পাগল, দেখুন এটা পৃথিবীর সর্বত্র নিয়ম। আমি কিন্তু মানবিকতার দিক থেকে মনে করি যে স্বল্প উন্নত দেশ থেকে গরিব মানুষ স্বল্প উন্নত দেশে মাইগ্রেশনটা এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেন। এটা কেবল একটা ভারত বাংলাদেশের মধ্যে নয়, আমেরিকার ধরুন মেক্সিকোর মধ্যে যেটা ছিল সেখানেও এক ধরনের সমস্যা। ভারত থেকে তো বহু বেআইনি পথে বহু ভারতীয় গেছেন, তাদের ট্রাম্প সরকার পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত, তাই না? অস্ট্রেলিয়া থেকেও সম্প্রতি ফেরত পাঠানো হয়েছে। তো এটা একটা মানবিক দিক, এটা আন্তর্জাতিক একটা যে মাইগ্রেশন একটা বিষয় যেটা জাতিসংঘের অধীনে পড়ে। ভারত সরকার অবশ্য তাতে বর্তমান যে সরকার তাতে তারা সেটা মনে করেন না। তারা মনে করেন যে এই বিষয়টাকে ব্যবহার করে তাদের এক ধরনের মেরুকরণ করতে সুবিধা হয়, যে মেরুকরণের ফলে তাদের ইলেকট্রালি ভোটের ক্ষেত্রে কাজে লাগে এবং ঘটনা একটা সফল। এখন তারপরে তো যখন বলেছেন অনুপ্রবেশকারী, তাহলে অনুপ্রবেশকারীকে বা অবৈধ অধিবাসী তাদের খুঁজে বের করতে হয়। এখন এইটা জানার পর বেশ কিছু গরিব মানুষ, সংখ্যাটা শত শত বলে বলা হয়েছে, শত শত সংখ্যাও নেওয়া হয়, একটা জায়গায় প্রায় 100-3 মতো মানুষ জড়ো হয়েছেন হাকিমপুর সীমান্তে। তারা খুবই গরিব মানুষ, তারা খেটে খাওয়া মানুষ এবং তাদের ক্ষেত্রে এরকম তাদের পরিচয়, তারা অনেকে ভারতীয় টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছেন, দিয়ে বলেছেন তারা বাংলাদেশের তাদের জন্মস্থান এবং তারা এখানে কাজের জন্য শুধু নয়, তারা মনে করেছিলেন কি কারণে এসেছিলেন, হিন্দু নয়, অনেকেই কিন্তু মুসলিম। তারা এসেছিলেন ইউনূস সরকার আসার পর দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দেখেছিলেন সেখানে তারা কাজ করতে পারবেন, তাই তারা চলে এসেছে। তারেক রহমান সরকার আসার পরেও মনে হয়েছিল নির্বাচনের পরে হয়তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে, এখনো তারা জানেন। ফলে তারা যদি প্রকৃত বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশ সরকারও বলছেন যে প্রকৃত বাংলাদেশের নাগরিক হলে নিশ্চিতভাবে আমরা তাদের ফেরত নিয়ে নেবো, এইভাবে ফেরত নিয়েছি অনেককে। কিন্তু এই প্রসঙ্গে একটা আমি বলি যেটা মানে ইতিবাচক দিক, যেটা বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এই প্রথম আগামী 8ই জুন থেকে 12ই জুন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে একটা বৈঠক হতে চলেছে। যে দ্বিবার্ষিক বৈঠকটা, শেষ বৈঠকটা হয়েছিল ঢাকাতে অগস্ট মাসের 25 সালে, এবারে 26-এ এই বৈঠকটা ভারতে হতে চলেছে 8ই থেকে 12ই জুন, যেখানে দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নেতৃত্ব দেবে। সেখানে কিন্তু এই বিষয়টাই আলোচিত হওয়ার কথা, যে এই অবৈধ অধিবাসীর বিষয়টা কি, অভিবাসীর, এবং এই যে পুশব্যাক করার সিদ্ধান্ত ভারতের কোনো কোনো রাজ্য সরকার নিয়েছে, এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হতে পারে। এবং এটা আলোচনার মাধ্যমে এটা যদি কোনো একটা সুষ্ঠু সমাধান পাওয়া যায়, যারা বাংলাদেশি নাগরিক তাদের যদি পরিচয় নিশ্চিত হয়, কিংবা যদি বাংলাদেশ ভারতীয়দের পরিচয় নিশ্চিত করতে পারে যারা অবৈধভাবে আছেন। আমি বলছি চাকরি সূত্রে গেছেন তারা তো ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, যারা চাকরি বা ওয়ার্ক পারমিট ছাড়া আছেন। ফলে এই বিষয়টা আলোচনা হলে দু দেশের মধ্যে যে আলোচনা হচ্ছে, শেষ করে ভারত সরকার বহুকাল চেয়েছে আলোচনা, কিন্তু দীর্ঘায়িত হচ্ছিল বিষয়টা। এতদিনে তারেক রহমান সরকার এই সম্মতি দিলেন, ফলে এই আলোচনাটা একটা ইতিবাচক দিক। আমার মনে হয় এই আলোচনাটার পর পরিস্থিতি সম্পর্কে সম্যক দুটি দেশেরই একটা ধারণা তৈরি হতে পারে। দাদা, এই বর্তমানে যে তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন বা বিএনপি ক্ষমতায় আছে, এখন বিএনপির সাথে কি ভারতের সম্পর্ক কি আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? আচ্ছা, আজকেও গতকালও ভারত একটা চিঠি পাঠিয়েছে সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, যে ওনার একটা ঘোষণার কথা বলা হয়েছে, যেটা স্বাধীনতার ঘোষণা, যেটা ওরা ঘোষক বলে বিএনপি। এটাতে কি মনে হচ্ছে, এসব চিঠি পত্রে কি সম্পর্কের কি বরফ গলছে আপনার মনে হয়? না, ভারতের দিক থেকে এই উদ্যোগটাকে বাংলাদেশিরা নানা রকম অন্যরকম ভাবে প্রচার করতে পারে। এটা হচ্ছে, দেখুন, একটা সময় বলা হতো নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনা তো 15 বছর ছিলেন প্রধানমন্ত্রী, তার বা তার পরিবারের সকলের প্রতি
বঙ্গবন্ধুর প্রতি ভারত সরকার যে শ্রদ্ধা দেখিয়েছিল, সুতরাং সেই সময় তার জাতির পিতা তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আজকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি দল ক্ষমতায় আছে, ফলে সেই নির্বাচন সেটা নিয়েও প্রশ্ন আছে, নেই যে তা নয়, তাহলে একটা নির্বাচিত সরকার। নির্বাচিত ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত পরপর আপনি যদি দেখেন যতগুলো শুভেচ্ছামূলক সহযোগিতার হাত বাড়ানো হয়েছে, ধরুন একটা আমি যদি জানতে চাই তার বিনিময়ে বার্তা বাংলাদেশ সরকার কি করেছে, ধরুন একটা চিঠির উত্তর হয়তো দিয়ে থাকতে পারে, কিন্তু এখনো পর তার দিকে আমরা বরং এখান থেকে ভারতীয়রা দেখছে, যেটা ভারতীয়রা ভারত সরকার একটা উদ্যোগ নিচ্ছেন সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক করার জন্য। এতদিন পরে যেটা খলিলুর রহমান এসেছিলেন এপ্রিল মাসে, তখন সিদ্ধান্ত হয়েছিল দুদেশের মধ্যে যতগুলো যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে তাদের বৈঠক হবে, কিন্তু কেন টালবাহানা করছিলেন তারা সবার আমি জানি না, কারণ আপনারাই বলতে পারবেন, বাংলাদেশের সাংবাদিকরা বলতে পারবেন। আমাদের বাংলাদেশের সাংবাদিকরা এখানে এসেছিলেন, সফর করেছেন, তাদেরকেও বলা হয়েছে যে বৈঠকগুলো হচ্ছে ম্যাডাম। এতদিনে গঙ্গা নিয়ে বৈঠক শুরু হলো শেষ প্রান্তে, তখন শুকা মরশুম শেষ, মানে এটা মানেই হয় এরপরে তো বন্যা, বন্যার সময় তো পানি প্রবাহ হিসাব রেখে কোনো লাভ নেই, ফলে কেন দেরি করলেন আমি এটা জানি না। দুই, এতদিনে তারা এই সীমান্তে যখন সমস্যাটা বাংলাদেশের উপর একটা চাপ তৈরি হয়েছে না, এতগুলো মানুষকে যদি সত্যি ফিরিয়ে নিতে হয় তারা প্রকৃত বাংলাদেশি কিনা, যেটা ভারত সরকার বলছেন 2800-র উপরে মানুষ, তাদেরকে আমরা বাংলাদেশ হিসেবে চিহ্নিত করেছি, তারেক রহমান সরকার তার কোনো জবাব দিচ্ছেন না। যদি আমি শুনেছি একটা জবাব এসছে, অনেকের সম্পর্কে তারা আপত্তি তুলেছেন যে এরা ভারতেই জন্মেছে, ফলে এরা বাংলাদেশি নাগরিক নয়। কিন্তু এই বিতর্কটা তো কেবলমাত্র মিডিয়ার মাধ্যমে চলে তো লাভ নেই, এই পরিস্থিতি সামনাসামনি এবার যে আলোচনা করতে রাজি হলেন। আমি বলছি এইখানে খোলাখুলি দুদেশের সীমান্ত রক্ষা বাহিনী প্রকৃত বাস্তব অবস্থাটা জানেন, এবং সীমান্তে যে ধরনের নতুন করে কাঁটাতরের বেড়া দেওয়া হবে, সীমান্ত হত্যা প্রসঙ্গ আসতে পারে, তার সঙ্গে যে 150 গজের মধ্যে অবৈধ নির্মাণ যদি কিছু হয়ে থাকে, সেই সব বিষয়ে খোলাখুলি একটা আলোচনা যে হচ্ছে, আমি এটাকে এইটুকুই বলতে পারি আপাতত। সেই যদি বলেন যে কিছুটা হলো বরফ গলার একটা লক্ষণ দেখা দিয়েছে, কিন্তু একই সঙ্গে ভারত কিন্তু 2001 থেকে 6-এর অভিজ্ঞতা বলে। দ্বিতীয়ত সেই কথাটা পরিষ্কারভাবে কিন্তু অনেককেই বাংলাদেশের সফলরত অনেককেই বলে দেওয়া। দ্বিতীয়ত আমি বলবো, কারণ 2001 থেকে 2 বা 3 পর্যন্ত এরকম একটা বরফ গলার সম্পর্ক আমরা দেখছিলাম, 3-এর পর থেকে সমস্ত পরিস্থিতিটা বদলে গেল। সেই বদলে যাওয়ার আশঙ্কার কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেছেন তিনি চীন সফর করবেন প্রথম, ভারত কিন্তু প্রথম আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী। কেন তিনি চীন সফর করবেন সেটা তিনি জানেন। চীন তাকে আর্থিক সাহায্য দিতে পারে, চীন তো তাকে গঙ্গার পানি দিতে পারবে না, চীন তাকে তিস্তার পানি দিতে পারবে না, কিছুই দিতে পারে না। ভারতের জন্য দরকার হচ্ছে ভিসা ব্যবস্থা সরলীকরণ। বাংলাদেশের মানুষ চান কলকাতায় এসে চিকিৎসা করাতে, সস্তায় যেটা হয়। চীনে যাওয়া সম্ভব না, পাকিস্তানে তো আপনি জানেন ওই একটা দেশকে অযথা একটা আইডিওলজিক্যালি দেখা হচ্ছে, যে দেশটা একটা বলা হয় পাগল দেশ, আমরা বলি রোগ, ইংরেজিতে বলি রোগ। যে দেশটার মধ্যে কোনো ডেমোক্রেসি বলে কিছু, সব সেনা নিয়ন্ত্রিত একটা ব্যাপার। সেই সরকারের উপর নির্ভর করছেন, সেই সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা না চুক্তি স্বাক্ষর করছেন। আপনি চীনে লাগাতার আপনার দল যাচ্ছে, তারা গেল, এমনকি বিএনপির আরেকটি দল যেতে চলেছে বলে শুনেছি। কিন্তু শুনেছি তারেক রহমান ভারতের হাই কমিশনার, বিদায়ী হাই কমিশনার যখন দেখা করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আপাতত চীন যাওয়ার ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। আপাতত তিনি বাংলাদেশের বাজেট প্রস্তুতি নিয়ে বেশি চিন্তিত, এবং সেটাকেই কিভাবে মানুষের কল্যাণে কি কাজ করা যায় সেই নিয়ে ভাবছেন। এবং একই আপনি যদি বলেন এই চিত্রটা যেমন দেখবেন, আর একটা চিত্রের কথা বাংলাদেশে প্রচারিত নয়। গতকাল থেকে মেঘালয়ের সীমান্তে 12টি দেশের সেনা মহড়া শুরু হয়েছে, যেটাকে প্রগতি বলা। সেখানে বাংলাদেশ আগে আমন্ত্রিত হতো, এবার বাংলাদেশ নেই। কারণ বাংলাদেশ মেঘালয়ের সীমান্তে যদি বাংলাদেশ সেনা আসেন, সেই সেনার চরিত্রকে তিনি কি আইএসআই দ্বারা ট্রেন্ড নাকি তিনি গোয়েন্দা, কিছুই জানা নেই, কিছুই জানা ছিল না। ফলে তাদের শেষ পর্যন্ত আমন্ত্রণটাই যায়। ফলে বাংলাদেশ ছাড়া একটা সেনা মহড়া চলছে ভারতেই, 12টা দেশ অংশগ্রহণ করছে। ভারতের কিছু গণমাধ্যম সংবাদও প্রকাশ করছে। অনেক আগে আমিও সংবাদ করেছিলাম যে বাংলাদেশকে ডাকা হবে না এই কারণে।
হ্যাঁ, যে এটা তারা আমরাও জানি। হম এটা আমাদের তাহলে জানা। আমি বলছি, আপনি যদি বলেন যে গলছে আবার জমছে, আবার গলছে আবার জমছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, বুঝলেন? এটা না ঠিক আবহাওয়ার পরিবর্তনের মতো, সেটা বাট বোঝা যাচ্ছে এই কখনো বৃষ্টি কখনো গরম, এখানে এরকম একটা ব্যাপার। আরেকটা ইন্টারেস্টিং কথা আছে, যেটা ফেসবুকে, বাংলাদেশে ফেসবুকে লেখালেখি হয় বা জিজ্ঞেস করা হয় অনেকে একজন আরেকজনকে, এই যে অবৈধ অভিবাসী যাদেরকে ভারত পুশব্যাক করছে বাংলাদেশে, বর্তমানে তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীও ভারতে আছে বলে জনশ্রুতি আছে, আমি জানি না, জনশ্রুতি আছে। আমি জানি একমাত্র শেখ হাসিনা আছে রাষ্ট্রীয় প্রটোকলের মর্যাদায়, অনেক নেতাকর্মী আছে, ওদেরকেও কি পুশব্যাক করা হবে, নাকি ওই ব্যাপারে কোনো ছাড় আছে বলে মনে হয়? না, ওই ব্যাপারে আমি তো সেরকম কোনো সিদ্ধান্ত শুনিনি তাদের পুশব্যাক করা হবে। তার কারণ হচ্ছে তারা জীবনের সংশয়, প্রাণ সংশয় নিয়ে ভারতে আশ্রয় পেয়েছেন। আশ্রয় পাওয়ার পর তারা বিভিন্নভাবে আছেন, এটা ভারত সরকারের নজরেই আছে। তারা ভারত সরকারের এক ধরনের, আপনি যদি বলেন নজরবন্দিতে, বলবো তারা আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, সবটাই ভারত সরকারের জানা আছে। এবং ভারত সরকার সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো কারণ এই ধরনের যে কেউ, ধরুন এই যারা অভিবাসী, আপনি বলছেন পুশব্যাক করাটা আপাতত কিন্তু স্থগিত হয়েছে, মানে হচ্ছে না এই মুহূর্তে, এই আলোচনাটা হবে বলে। তার কারণ হচ্ছে যে ধরুন তারা যদি কেউ বলেন যে আমি ওখানে ফিরে গেলে আমাকে রাজনৈতিক কারণে হত্যা করা হবে, এই আওয়ামী লীগের নেতারা যখন ভারতে এসেছিলেন তাদের বিরুদ্ধে যে অপরাধ, সেগুলো তারা ভারতে আসার পর বাংলাদেশ সরকার জানিয়েছে। তাদের যে অপরাধ, তারা তো যখন এসেছিলেন একজন সাধারণ বিপন্ন নাগরিক, যেমন দলাই লামা এসেছিলেন, যেরকম আফগানিস্তানের অনেকে এসেছিলেন, ভারতে এরকম অনেকেই আশ্রয় দেয় যাদের বিপন্ন, রাজনৈতিক দিক থেকে যারা মানে তাদের প্রাণ সংশয় থাকে, তাদের আশ্রয় দেয়, এবং তার সঙ্গে তাদের যারা সহযোগী, তার পরিবার, তাদের সকলকেই আশ্রয় দেওয়া হয়। কারণ এটা যদি নিশ্চিত করে বাংলাদেশ যে আগামীকালই এদের সবাইকে ফেরত পাঠিয়ে দিলে এদেরকে হত্যা করা হবে না বা কিছু করা হবে না, তাহলে তারা যাবেন। সেই আলোচনাটা হচ্ছে কিনা তো আমি জানি না, সেটা বলতে তার পারবো। মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি ফ্রান্সে যেটা জানি যে আমরা যারা অ্যাজাইল নিয়েছিলাম এক সময়, আমাদেরকে সবাইকে অ্যাসাইলাম দেওয়া হয়েছিল যে আমরা হোমলেস এর মতো। আবার এখানে আরেকটা অ্যাসাইলাম আছে যেটা হচ্ছে যে আপনার স্পেশাল প্রোটেকশন বলে, খুব সংক্ষিপ্ত প্রোটেকশন, যে হ্যাঁ একে নিলে মেরে ফেলবে, তুমি থাকো এখানে, খাও, সবকিছু আছে, যখন তোমার ভালো লাগবে তুমি তোমার দেশে চলে যেতে পারবে যদি অবস্থা ইয়ে মনে করো। তার মানে এখন যারা আছে তারা সেরকম স্পেশাল একটা প্রোটেকশনে আছে যে আপনারা থাকেন, কারণ ভারত সরকার জানে যে আসলেই হত্যা করা হবে। এইটাই দাদা আজকে আমাদের সবচেয়ে বড় আমাদের যে হেডলাইনটা ছিল যে ভারতকে কি সরাসরি সতর্ক করলেন কিনা শেখ হাসিনা, এটা ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা কেন, কারণ হচ্ছে গত 4-5 দিন যাবত একটা ফটোকার্ড ঘুরছে বিভিন্ন জায়গায় যে শেখ হাসিনা বলছেন আমার দেশে ফিরে যাওয়া ভারত সিদ্ধান্ত নিবে না, আমি সিদ্ধান্ত নিব। আমার জানার বিষয় এটা হচ্ছে শেখ হাসিনার ফিরে যাওয়াটা কি আসলে ভারতের সিদ্ধান্তে হবে নাকি শেখ হাসিনার সিদ্ধান্তে? অবশ্যই ভারত সরকারের ঘোষিত নীতি হলো শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবে। এটা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ালি সরকারিভাবে ঘোষণা। সেই সিদ্ধান্তটা কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না, আমি জানি কোনো পরিবর্তন নয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেনি যে আমরা এবার পাঠাবো, এরকম কিছু বলেনি। আর শেখ হাসিনা বলছেন যেটা কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটি সম্পর্কে আমার প্রশ্ন আছে, কিছুটা বিকৃত হতে পারে। তার কারণ হচ্ছে তিনি তো ইন্টারভিউতে আমাকেই বলেছেন যে আমি কোনো নির্দিষ্ট সময় দিচ্ছি না কবে ফিরবো। আমি এও প্রশ্ন করছিলাম আপনি ভারত সরকার থেকে কি আশা করেন, উনি বলেছেন আমি ভারতের বিষয়ে কোনো মন্তব্য করব, একথা স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং ভারত সম্পর্কে ভারত চাইবে আর আমি চাইবো, আমি সিদ্ধান্ত নেব, সেটা তো আমার মনে হয় না এরকম কোনো কথা কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটিটা জানলে। দেখুন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নানা রকম কিছু চলে, বুঝলেন, এখন সেটা তো বিশ্বাস করা যায় না। ফেসবুকে তো আমি একটা ছবি দেখলাম, ইউনূস নাকি রূপান্তরিত হয়ে গেছে, আমি যেটা বিশ্বাস করি, আমি তো দেখলাম ছবি, সবটা ফেসবুক দেখেই যদি বিশ্বাস করি তাহলে মহা সমস্যা। তাহলে তো অনেক কিছু, আপনি কি দেখেছেন কিনা জানি না, একটা ছবি চলছে খুব, আমি মুখোমুখি শেখ হাসিনার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছি, এটাও একটা ছবি, এবং দেখেছি মানে কি এই ছবিটা আপনি আপনার ইউটিউব চ্যানেল ইউজ করেছেন, কিন্তু আমি তার সঙ্গে সাক্ষাতে সামনাসামনি বসিনি, আমি টেলিফোনে কথা বলি।
ঠিক আছে, এখন এগুলো তো অনেকে বিশ্বাস করেছেন তারা গৌতম রায়কে, ধরুন আমার হয়তো নাম ধাম ইত্যাদি একটু বাড়িয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখনো সামনাসামনি সাক্ষাতের সুযোগ পাইনি। ফলে আমি যেদিন পাবো আমার মনে হয় না সেদিন এরকম ভাবে ছবিও তোলা যাবে। তো আমি জানি না, সেটা নিশ্চয়ই হবে, একদিন সাক্ষাৎ হবে নিশ্চয়ই, এটুকু বলতে পারি। এখন দাদা একটা জিনিস, যেমন আপনিও বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসবে, এয়ারপোর্টে কোটি লোক হবে, আপনি এই ধরনের কথা বিভিন্ন জায়গায় বলেছেন। এখন আমার যে প্রশ্নটা দাদা, উনি ফিরে যাবেন, কোটি লোক হবেন, বা উনি ফিরলে আসলে বাংলাদেশে সেই ধরনের নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে কিনা, বা নাকি ভারতীয় সেনাবাহিনী নিয়ে আসবেন ওনাকে, না বাংলাদেশ সেনাবাহিনী যে নিয়ে আসবেন ওনাকে, আসলে কোনটা বিষয়গুলো? দেখুন, সরাসরি ষষ্ঠ ভাষায় বলে তিনি ফিরে যাবেন, এটা ঘটনা এক। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ফিরবেন, এটা তার হচ্ছে রণনীতির গোপনীয়তা রাখছে। এটা তিনি বলবেন না, টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করে যাবেন না, হয়তো আওয়ামী লীগের স্থানীয় স্তরের লোকেরা জানতে পারবে কিভাবে আসছেন আর কি। এবং তাদের যে ফিডব্যাক, এবং বলছি যে বিভিন্ন জেলা থেকে আমি প্রতিদিন প্রায় অন্তত কম করেও 100 খানেক ফোন পাই বাংলাদেশ থেকে। সৌভাগ্যক্রমে আপনারাই আমাকে অনেক জনপ্রিয় করে দিয়েছেন, অনেকের ধারণা আমি অনেক কিছু জানি, সবটা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে তারা নিজেরাই বলেন যে বলুন দাদা ফিরে আসছে, আমরা 1 কোটি মানুষ নিয়ে। তো আমরা এরকম বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক সংখ্যাটা 4 কোটি, আমি খুব কম করে 1/4 বলেছি। সত্যি যদি তিনি ফিরবেন সেই বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা ঐতিহাসিক ঘটনা তো হবেই, এবং ঐতিহাসিকের থেকেও আইন শৃঙ্খলার ক্ষেত্রেও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমান। সেই কারণে সিদ্ধান্তটা তিনি প্রকাশ্যে, আমার মনে হয় যদি ফেরেন, হয়তো, আমি সেটা জানি না, আরো জানার চেষ্টা করছি, হয়তো তারেক রহমান সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা চলতে পারে যে ফিরলে কি পদ্ধতিতে ফিরবেন, ফিরলেই তিনি জনসমক্ষে যাবেন নাকি ব্যারাকে যাবেন নাকি বিচারের মুখোমুখি হবেন, আবার নতুন করে বিচার হবে কি হবে না। ফলে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সিদ্ধান্ত হওয়ার পরেই তার ফিরে যাওয়াটা স্থির হবে। এবং তিনি যেদিন ফিরবেন এটা ঘটনা, সেদিন কিন্তু মানুষের, তার কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে মানুষ বর্তমানে ভীষণ কষ্টে আছে, আর্থিক কষ্টে আছে, বেকারিত্বের মধ্যে ভুগছে, রোজগার অত্যন্ত কম, সবাই ভালো, নেতা ছাড়া কেউ ভালো নেই সত্যি কথা বলতে। ফলে এই সাধারণ কর্মী, সাধারণ এরা, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, তাদের প্রাণ সংশয় থাকলেও উপেক্ষা করেও ঝাঁপিয়ে পড়তে বলে আমার তাদের সঙ্গে, আমি বলছি আমার কিন্তু তৃণমূল স্তরের মানে লোকেদের সঙ্গে কথা হয়, মানে তাদের মনোভাব থেকে বলছি, যেটা আমি জানি না বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে কি জানে। আপনার সাথে তৃণমূলের কথা হয়, অনেকের কথা হয়, এটা সত্য কথা। আমার কাছে অনেকে ফোন দেয়। আসলে ঘটনা হচ্ছে কি হয় যে একটা হিন্দিতে একটা কথা আছে যে মারতা কেয়া না কর্তা, মারা যাচ্ছে সে কি না করবে। সুতরাং বাংলাদেশের তৃণমূলের যারা আছে, সাধারণ জনগণ সবাই আমাদের কাছে জানতে চায় যে কি হবে কি হবে, কিউরিসিটি, এবং তারা আসলে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই জন্য দাদা আমার যে লাস্ট যে কোশ্চেনটা আপনার কাছে, লাস্ট একদম কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনাদের ভারতবর্ষে একটা কথা প্রচলন আছে যে 71 যুদ্ধের পরে ভারতীয় সেনাবাহিনী ফেরত নেওয়া উচিত হয়নি, পৃথিবীর কোনো দেশ থেকে নেয়নি আজ পর্যন্ত। এখন আবার শুনতেছি যে অনেকে বলতে সেই ভুল হয়তো শুধরাবে, ভারতীয় সেনাবাহিনী হয়তো চিকেন নেককে হাতির নেক করে ফেলতে পারে, রংপুরের ওইদিকেও নিয়ে যেতে পারে, যদি আবার 7 সিস্টারের দিকে ধাবিত হয় আমার বাংলার মজলুম নেতারা। আপনার কি মনে হয় আসলে বিষয়টা? দেখুন, স্বাধীন বাংলাদেশকে তার যে রাষ্ট্রপতি, পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ইচ্ছাকে সম্মান দিতেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং নির্দিষ্ট সময়ের আগেই সেনা প্রত্যাহার করেছিলেন, যাতে মনে না হয় যে ভারত একটা ওখানে অকুপেশনাল আর্মি রাখছে। ফলে এই সিদ্ধান্তটা নিয়ে কে কি পরবর্তীকালে ভাবতো কি হয়েছিল, সেই 71 ফিরে আসবে না। তাহলে আমি জানি না, আলোচনা থাকতে পারে, নেই যে তা না, অনেকে মনে করতে পারে সে সময় উচিত ছিল ইন্দিরা গান্ধী বাংলাদেশকে ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া, এরকম অনেকে বলেন না যে তা না, এটা ঘটনা আছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন তারা এটা বোধ করেন যেটা অবিভক্ত ভারত আবার হোক, এটা তারা বিশ্বাস করে। আমি নাম বলছি না, সকলেই জানেন সেটা কারা।
এবং ফলে আপনি বলছেন সেই ধারণা প্রচার সেটা যে নেই, যেটা আবার যেটা করবে ভারত, আপনি যেটা বলছেন এটা তো একটা সামরিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাকে আমার পক্ষে একজন সাংবাদিকের যে কোনো সামরিক গোপনীয়তা, সেটা আমার কাছে আমার জানা সম্ভব যতক্ষণ না ঘটছে বিষয়টা। এটা ঘটনা আপনি বলছেন চিকেন নেক জুড়ে একটা ভারত প্রস্তুতি করছে। আপনি জানেন চিকেন নেকের যে জমি বা যে এলাকাটা, এই এলাকাটা দেখার জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সেটা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে, যেমন যত কাঁটাতারের বেড়াতারের সঙ্গে এটাও তুলে দিয়েছে। এবং সেখানেও মানে আসামের তিনি সরাসরি বিধানসভাতে ভাষণ দিতে গিয়ে মানে ইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে রেলমন্ত্রী বলেছেন ওই চিকেন নেকের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ পথে রেল লাইন তৈরি। এই জায়গাগুলো সম্পর্কে ভারত মনে করছে, কারণ যেটা হয়েছিল আপনাদের ওই ইউনুস সরকার, ইউনুস নিজে বারবার বলেছেন, খালি কথায় কথায় তিনি ওই সেভেন সিস্টার্স, এখন সেই 7 বোন নিয়ে তিনি বিদেশে আছেন এখন, কিন্তু এই 7 বোনের কথা তিনি কখনোই ভুলতে পারেন না। এক অদ্ভুত, সেই কারণে ভারত একটু সিঁদুরে মেঘ দেখলে যেরকম গরু ডরায় না, সেরকম হচ্ছে ব্যাপার। আমরা একটু মানে ভয় পাচ্ছি, কি জানি আবার কি একটা ঘটনা অঘটে, তাহলে প্রস্তুতিটা নিয়ে রাখা যাক। তো যে কারণে হাসি মারা উত্তর পূর্ব ভারত, আমাদের ভারতের যে বিমান ঘাঁটি, তাকে আরো আধুনিকীকরণ করা হচ্ছে। এ বিষয়ে কোনো সামরিক প্রস্তুতি বলতে আত্মরক্ষার জন্য প্রস্তুতি, সেগুলো কিছু কিছু আছে, যেগুলো প্রকাশ্যে প্রকাশিত হয়েছে, মানে গোপন সংবাদ এগুলো নয়। আর একটা কথা আপনাকে, যেটা আগের বারের প্রশ্নের উত্তরে আমার বলা উচিত ছিল, বলা হয়নি, সেটা আপনাদেরই তো ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টারা, সাবেক উপদেষ্টারা বলছেন শেখ হাসিনা ফিরিয়ে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং অনেক সিদ্ধান্ত তারা জানতেন না যেগুলো ইউনুস একা নিয়েছে। আমি বলছি, আমার খবরের সূত্র যদি বলেন শেখ হাসিনা ফিরছেন, আমি কোট করবো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। আচ্ছা আচ্ছা, তাহলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের কথাতেই শেখ হাসিনা ফিরছেন এবং নেক্সট নির্বাচনও করবেন, এটাই হচ্ছে আপনার কথা। উনি বলেছেন, গণ্যমান্য ব্যক্তি, আমি ওনাকে খুব রেসপেক্ট করি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, অনেক জায়গায় অনেক টক শোতে আগে অংশগ্রহণ করতাম। তবে দাদা, এই আপনি সম্ভবত পূর্ণিয়া ভিউর চ্যানেলে ছিলেন কিছুক্ষণ আগে, তার আগে আমার একটা ইন্টারভিউ করেছিলেন পূর্ণিয়া ভাই। উনি আমার জিজ্ঞেস করছিলেন যে ইউনুস সাহেবকে আবার বাংলাদেশে গিয়ে প্রেসিডেন্ট হবেন কিনা, আপনার কি মনে হয়? আমাকে কিন্তু পূর্ণিয়া এই প্রশ্নটা করেছিল, আপনারও কি মনে হয় যে সে কি আবার যাওয়ার কোনো? আমার মনে হয় তিনি চেষ্টা করবেন, কারণ আপনাদের ওখানে বাংলাদেশ, আমি ওকে এটাও বলেছি, বাংলাদেশ সরকারের বিমানে চেপে শেখ হাসিনা চলে গেলেন, সেটা হলো পালিয়ে যাওয়া। আর উনি বেসরকারি বিমানে চেপে প্যারিসে চলে গেলেন তার মহিলা উপদেষ্টাদের নিয়ে, সেটা হলো বেড়ানো, সেটা পালানো নয়। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিত তিনি ফিরে আসার চেষ্টা করবেন। ধরুন আগামী বছরে রাষ্ট্রপতির মেয়াদ উত্তীর্ণ হবে, তখন কেনই বা চেষ্টা করবেন না, করতেই পারে। উনি অবসর নেওয়ার লোক নন।